গল্প মুষলধারের গল্প। লেখনীতে সাজ্জাদ কেয়ার। রাত ৯টা ৪৩ ট্রেন এসে থামল রায়গঞ্জ স্টেশনে। ট্রেন এখানে বেশিক্ষণ থেমে থাকে না, তাই তাড়াহুড়ো করে ট্রেন থেকে নেমে পড়লাম। হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তবে একটু পরে মুষলধারে বৃষ্টি শুরু হবে সেটা ভালোভাবে বুঝতে পারছি। যত তাড়াতাড়ি সম্ভব মামুর বাসায় যেতে হবে, কিন্তু আমি তো চিনি না এদিকে মামার আসার কথা, সেও আসছে না, ওনার ফোনটাও বন্ধ। স্টেশনে অন্ধকারে বসে আছি। স্টেশনটা গ্রামের ভেতর হওয়ার ফলে এখানে বিদ্যুৎ তেমন একটা ভালোভাবে নেই, এবং যেখানে আছে সেখানে হালকা বাতাস বইলে কারেন্ট চলে যায়। মামার আসতে কতক্ষণ লাগবে সেটা জানি না, এদিকে প্রচণ্ড মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে, যার ফলে ঠান্ডা বাতাস বেয়ে চলেছে। হঠাৎ চোখ গেল স্টেশনের একটা কোণে, ওখানে একটা চায়ের দোকান আছে, সেখানে কয়েকজন মুরুব্বি বসে আছে, তাদের সাথে আমার বয়সের একটা যুবক বসে গল্প করছে। আমার চা পান করা ইচ্ছা হলো, ব্যাগটা নিয়ে দোকানের কাছে গিয়ে দোকানের সামনে ফেলা কাঠের বেঞ্চ বসলাম। গ্রামের ভেতরে সাধারণত কাঠের বেঞ্চগুলো বেশি ব্যবহার হয়, চেয়ার তেমন দেখতে পাওয়া যায় না। দোকানদার মামাকে ১ কাপ চা দিতে বললাম, তিনি চা বানিয়ে দিলেন। আমি খেতে লাগলাম। এই যে ভাইয়া, চা এবং বৃষ্টি দেখতে দেখতে অন্য একটা জগতে হারিয়ে গিয়েছিলাম। ছেলেটির কথা শুনে ভাবনা থেকে ফিরলাম। ছেলেটির দিকে চোখ মেলে তাকালাম, তখন ছেলেটা মুচকি একটা হাসি দিয়ে বলল, আপনাকে একটা প্রশ্ন করতে পারি কি? আমি চায়ের কাপে চুমুক দিয়ে বললাম, হ্যাঁ বলুন, কি বলবেন? আপনাকে এখানে আগে দেখেছি বলে তো আমার মনে হচ্ছে না, এখানে নতুন এসেছেন নাকি? ছেলেটি, নতুন না বললেও চলে, কারণ এখানে প্রায় ১০-১২ বছর আগে এসেছিলাম। এখানে আপনার কোনো আত্মীয় বাড়ি আছে নাকি? হ্যাঁ, এখানে আমার মামার বাসা, তাই কয়েকদিনের জন্য বেড়াতে এসেছি। ও, আমি যে আপনাকে প্রশ্নগুলো করছি এতে বিরক্ত বোধ করছেন না তো? এতে বিরক্ত বোধ করার কি আছে, বরং আমার সময়টা কেটে যাচ্ছে। কারো জন্য অপেক্ষা করছেন নাকি? হ্যাঁ, আমার মামা আসবে আমাকে নিতে, কিন্তু যে বৃষ্টি শুরু হয়েছে জানি না এখন কি হবে। চিন্তা করবেন না, চলে আসবে। আমি। আপনার নামটা কিন্তু জানা হলো না। ছেলেটি, আমার নাম সাজ্জাদ। আপনার নাম কি? আমি এই গ্রামের একজন ছেলে, নাম রেদওয়ান। আপনার বাবা কি করে? ওনার ব্যবসা আছে, সেটা দেখাশোনা করে। আপনি কি করেন? আমি বর্তমানে বেকার, মায় পড়াশোনা শেষ করলাম, এখন কিছুদিন একটু ঘোরাঘুরি করে তারপর চাকরিতে জয়েন করব। তখন ছেলেটি মানে রেদওয়ান বসা থেকে উঠে দাঁড়াল, তারপর বলল, আচ্ছা ভাইয়া, তাহলে ভালো থাকবেন, অনেক রাত হয়েছে, বাড়িতে যেতে হবে, পরে যদি দেখা হয় তাহলে আবার কথা হবে। ঠিক আছে। আমি বাইরে আকাশের দিকে তাকালাম, বৃষ্টি থেমে গেছে, এদিকে আমার চা শেষ হয়ে গেছে। কিন্তু এখনো মামার কোনো দেখা পাচ্ছি না, তাই আরেক কাপ চা দিতে বললাম। সেটা অর্ধেক কাপ শেষ করার আগে ছাতা হাতে নিয়ে মামা চলে এসেছেন। চারিদিকে কাকে যেন খুঁজছে, বোধহয় আমাকে খুঁজছে। চা রেখে দিয়ে চায়ের দাম দিয়ে ব্যাগ নিয়ে মামার সামনে গেলাম। মামা আমাকে দেখে জড়িয়ে ধরলেন, আমিও ওনাকে জড়িয়ে ধরলাম। একটু পর উনি আমাকে ছেড়ে দিয়ে বললেন, তোর আসতে কোনো সমস্যা হয়নি তো? আমি ব্যাগটা হাতে নিতে নিতে বললাম, আসতে কোনো সমস্যা হয়নি, তবে স্টেশনে ঘণ্টাখানিক বসেছিলাম, তোমার আসতে এত দেরি হলো কেন? আর বলিস না, যে মুষলধারে বৃষ্টি, এর ভেতর আমি কিভাবে আসবো বল? তোর সাথে যে যোগাযোগ করব সেটাও পারছি না, তোর নাম্বার বন্ধ বলছে। মামা, আমার ফোনে চার্জ নেই, যার ফলে নাম্বার বন্ধ বলছে। ঠিক আছে, এখন ব্যাগটা আমার হাতে দে এবং চল, বাড়িতে যাওয়া যাক, অনেকক্ষণ হয়ে গেছে এসেছিস। মামা আমার হাতে থেকে ব্যাগটা নিয়ে হাঁটতে লাগলো, আমি ওনার পেছনে পেছনে হাঁটতে লাগলাম। স্টেশন থেকে বের হয়ে মামা আমাকে বলল, তুই আজকে হঠাৎ করে এসেছিস কেন? মামা, কেন, তোমার কোনো সমস্যা হচ্ছে নাকিও? আমি, আরে না, সমস্যা হবে কেন, বরং আমি অনেক খুশি হয়েছি তুই এসেছিস দেখে।
ও পরীক্ষা শেষ হয়ে গেল তাই চলে এলাম। তুই এবার কিসের পরীক্ষা দিয়েছিস যেন? অনার্স। অনেক ভালো। তারপর আর কোনো কথা হলো না। গ্রামের মাটির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, বৃষ্টি হওয়ার কারণে রাস্তার অনেক জায়গায় কাদা হয়ে গেছে, যার জন্য শরীরের অনেক জায়গায় মেখে গেছে। অন্ধকার একটা রাস্তার ভেতর দিয়ে দুজনে হেঁটে যাচ্ছি, মাঝে মাঝে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, ফলে চারিদিক একবার করে সাদা হয়ে কালো হয়ে যাচ্ছে। মামার পেছনে হাঁটতে হাঁটতে আমার ডান হাতের ঘড়ির দিকে তাকালাম, 10:55, মানে 11টা প্রায় বেজে গেছে। এদিকে মামার বাড়িটা পর্যন্ত পৌঁছায়নি, এখন অনেকটা বিরক্তকর লাগছে। তাই মুখের একটা বিরক্তিকর ভাব নিয়ে বললাম, আর কতদূর যেতে হবে? আরেকটু সামনে গেলে বাড়ি পেয়ে যাব মামা। আমি কিছু না বলে ওনার পেছনে পেছনে হাঁটতে লাগলাম। মামাকে এখানে আসতে হতো না, আমি একা চলে যেতে পারতাম, কিন্তু বাড়িটা কোথায় এটা ভুলে গিয়েছি। অনেকক্ষণ হাঁটার বাড়িতে এসে পৌঁছালাম। বাড়ির চারিদিকে প্রাচীর ঘেরা, রাতের অন্ধকার থাকায় তেমন ভালো করে দেখতে পেলাম না। বাড়ির ভেতরে প্রবেশ করে মামা আমাকে একটা রুমে নিয়ে গেলেন। রুমটা অনেক সুন্দর করে সাজানো, আমি রুমটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। মামা ব্যাগটা রুমের কোনায় রেখে বলল, এটা তোর রুম, যতদিন এখানে আছিস ততদিন এই রুমে তোকে থাকতে হবে। আমি মাথা নেড়ে হ্যাঁ জানালাম, তখন আবার মামা বললেন, এখন তাহলে ফ্রেশ হয়ে আয়, ডিনার করতে যাব। আমার কি কারণে এখন কিছু খাওয়ার ইচ্ছা নেই তাই বললাম, এখন আমি কিছু খাবো না, আমার ঘুম পেয়েছে, আমি ঘুমাবো। সে কি এত পথ জার্নি করে আসার পরেও খাবার খাবি না কেন? এমনি। ঠিক আছে মামা। আমি কিছু বললাম না, মামা চলে গেলেন। ওয়াশরুমটা রুমের ভেতর হওয়ার জন্য কষ্ট করে বাইরে যাওয়ার দরকার পড়ল না। রুমের ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বাইরে এসে বিছানায় গা এলিয়ে দিলাম। শুয়ে শুয়ে রুমের জানালা দিয়ে আকাশ দেখছি, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, দেখতে ভালো লাগছে। এই সাজ্জাদ, তাড়াতাড়ি ওঠ, অনেক বেলা হতে চলল, আর কত ঘুমাবি? শুয়ে থাকতে থাকতে কখন ঘুমিয়ে গিয়েছিলাম সেটা বলতে পারবো না। ঘুম ঘুম চোখ নিয়ে শুয়া থেকে উঠে বসলাম, সামনে তাকিয়ে দেখি মামি নাস্তার প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে এবং বলছে, এত বেলা পর্যন্ত কেউ ঘুম পাড়ে? কয়টা বাজে সেটার দিকে কি দেখেছিস? নাস্তা প্লেট টেবিলের ওপর রেখে গেলাম, খেয়ে নিস, আমার হাতে অনেক কাজ। বলে মামি চলে গেলেন। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সকাল 10টা বাজে, এখন ঘুমানো ঠিক হবে না, তাই ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে টেবিলের ওপরে রেখে যাওয়া নাস্তা খেয়ে নিলাম। নাস্তা খেয়ে রুমের বাইরে বাড়ির উঠানের ভেতরে এলাম, শীতকাল তাই মামা রোদে বসে আছে। আমি সেখানে না গিয়ে বাড়িটা দেখতে লাগলাম। গ্রামের ভেতর এইরকম প্রাচীর ঘেরা বাড়ি বোধহয় একটাই আছে বলে আমার মনে হয়। বাড়িটার চারপাশ ঘুরে দেখছিলাম, এমন সময় মামা আমাকে বলে উঠলেন, কি দেখছিস? বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কি। তোর নানা নানি রুমের আছে, যা দেখা করে আয়। মামার কথা শুনে নানা নানির রুমে গেলাম, সেখানে তাদের সাথে কিছুক্ষণ কথা বলে ওখান থেকে আবার উঠানের ভেতর এলাম। মামি একটা চেয়ার এনে দিল, আমি সেটাতে বসলাম, তখন মামা বলল, রাতে ঘুম কেমন হলো? ঘুম হয়েছে ভালো। তোর ভাইয়ের সাথে গিয়ে গ্রামটা ঘুরে আয়। আপনাদের তো বলা হয়নি, আমার একটা মামাতো ভাই আছে, আমরা দুজনে একই বয়সের, ওর নাম হলো পিয়াস, কিন্তু এখানে আসার পর থেকে ওর কোনো দেখা পাচ্ছি না, তাই মামাকে বললাম, পিয়াস আছে কোথায়? এখানে আসার পর থেকে তো ওর কোনো দেখা পাচ্ছি না। ওর রুম ঘুম পাড়ছে বোধহয়। চিন্তা করিস না, একটু পরে ঘুম থেকে উঠবে, তখন না হয় তোকে নিয়ে যেতে বলবো। ওকে। এমন সময় আমার চোখটা গেল পাশের একটা বাসার দিকে, ওই বাসাটাও প্রাচীর ঘেরা, ঠিক মামার বাসাটার মতো।
ওই বাসার ছাদের উপর তাকাতে দেখলাম একদল মেয়ে বসে বসে গল্প করছে। আমি ওদের দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিলাম। এমন সময় মনে পড়ল আমার ফোনটা রাতে চার্জে লাগিয়েছি, এখনো খোলা হয়নি, তাই তাড়াতাড়ি করে রুমের ভেতরে গিয়ে ফোনটা চার্জে থেকে খুলে নিয়ে এসে আবার চেয়ারে বসলাম। এতক্ষণে পিয়াস ঘুম থেকে জেগে গেছে। উঠানের ভেতরে আসা মামা আমাকে একটু গ্রামটা দেখিয়ে নিয়ে আসতে বলল। পিয়াস হ্যাঁ বলে ওর রুমের ভেতরে গিয়ে রেডি হয়ে এসে আমাকে বলল, তাহলে চল যাওয়া যাক। আমি কিছু না বলে ওর সাথে হাঁটতে লাগলাম। দুজনে একই বয়স হওয়ার জন্য আমরা তুই করে কথা বলি। মাটির রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দুজনে নদীর পাড়ে চলে এলাম। এই গ্রামের যে একটা নদী আছে সেটা জানতাম না। দুজনে নদীর পাড়ে বসে গল্প করতে লাগলাম। এমন সময় একদল মেয়ে এলো আমাদের কাছে। মেয়েগুলোকে দেখে চিনে গেছি, এরা হলো সেই মেয়েগুলো যাদেরকে একটু আগে ছাদের উপর দেখেছিলাম। পিয়াস কি অবস্থা, কেমন আছো? মেয়েগুলোর ভেতর থেকে একটা মেয়ে বলে উঠল কথাটা। তখন পিয়াসও উড়ে বলল, এই তো ভালো, তুমি? মেয়েটি একটা মুচকি হাসি দিয়ে বলল, আমি ভালো আছি, কিন্তু তোমার সাথে এই মেয়েটাকে? আমি ফোন টিপছিলাম, কিন্তু মেয়েটার এমন কথা শুনে রাগান্বিত গলায় বলে উঠলাম, আপনি মেয়ে কাকে বলছেন? আমাকে দেখে কি আপনার মেয়ে মনে হয়? তখন মেয়েটি মাথা নিচু করে বলল, সরি, ভুলে মুখ থেকে বের হয়ে গেছে। মেয়েটি বলার মাঝে পিয়াস আমাকে বলল, তুই থাক, আমি ওর সাথে কথা বলছি। মেয়ে শব্দটি ওর মুখ থেকে ভুলে বের হয়ে গেছে। তুই এতে কিছু মনে করিস না। ঠিক আছে। তখন পিয়াস মেয়েটিকে বলল, হৃদিতা, তুমি যেন কি জিজ্ঞেস করছিলে? পিয়াসের কথা শুনে মেয়েটি মানে হৃদিতা বলল, কিছু না, এমনি জানতে চাইছিলাম তোমার সাথে ছেলেটাকে। ও হলো আমার ফুফাতো ভাই, নাম সাজ্জাদ, এখানে কয়েকদিনের জন্য বেড়াতে এসেছে এবং সাজ্জাদও হলো হৃদিতা আমাদের বাড়ির পাশের বাসায় থাকে। পিয়াসের কথা শুনে আমি কিছু বললাম না, চুপ করে বসে থাকলাম। তখন হৃদিতা পিয়াসকে বলল, আপনার ভাইয়ের বোধহয় ভাব একটু বেশি দেখছি, আমাদের সাথে কথাই বলছে না। এবার আমি বললাম, মেয়েদের সাথে আমি একদম কথা বলি না, এটা আমার পছন্দ না। এবং আপনি কে যে আপনার সাথে কথা বলতে হবে? তোর কথা বলতে হবে না, চুপ করে থাক, ওর সাথে আমি কথা বলছি। পিয়াস, এখন কোনো কথা হবে না। আমি বাড়ি যাব, চল, বিকেলে আবার বের হব। বলে আমি পিয়াসকে নিয়ে বাসায় দিকে রওনা হলাম। আমাদের পেছনে সেই মেয়েগুলোও আসছিল, আমি ওদের দেখেও না দেখার ভান করলাম। পিয়াস আমার সাথে হেঁটে যাচ্ছে ও হৃদিতার ব্যাপারে সবকিছু বলছে। হৃদিতা ঢাকাতে পড়াশোনা করছে, পরশু অনার্স পরীক্ষা শেষ করে এখানে এসেছে। ওর বাবা বড় মেয়ে, সে আরও নানান কথা। একসময় বিরক্ত হয়ে বললাম, তুই ওর কথা আমাকে বলছিস কেন? আমি কেন, হৃদিতাকে তোর ভালো লাগেনি? পিয়াস, আশ্চর্য, ওকে আমার ভালো লাগবে কেন? দিনে দুপুরে নেশা করছিস নাকি? আবোল তালো কথা বলছিস। না, আমি মনে করলাম তোর বোধহয় হৃদিতাকে পছন্দ হয়েছে, তাই বললাম আর কি। এইসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল, আমার কাউকে পছন্দ করার ইচ্ছা নেই। ঠিক আছে, তবে হৃদিতা কিন্তু অনেক ভালো মেয়ে। এত যখন ভালো মেয়ে, তাহলে তুই বিয়ে করে নে। আমাকে বলছিস কেন? বুঝিস না কেন? আমি ওকে ছোট বোনের নজরে দেখি। বাকিটা আর বলতে হবে না, বুঝে গেছি। দুজনে চুপ হয়ে গেলাম, কেউ কোনো প্রকার কথা বললাম না। একটু পর বাড়িতে চলে এলাম। বাড়ির ভেতরে ঢুকে উঠানে চেয়ারে বসলাম। শীতের দিন হওয়ার জন্য রোদে বসে থাকতে ভালো লাগছে। বসে বসে ফোনে গান শুনছিলাম। এমন সময় মামি বলল, এভাবে বসে থাকলে কি হবে? গোসল করতে হবে তো নাকি? মামির কথা শুনে আমি ঘড়ির দিকে তাকালাম, 11:48, মানে গোসল করার অনেক সময় আছে। তাই মামিকে বললাম, গোসল করার জন্য এখনো অনেক সময় বাকি আছে, এত তাড়াতাড়ি গোসল করে কি হবে? কি হবে মানে, দুপুরের খাবার খাবি না? কালকে রাত থেকে কিছু মুখে নিয়েছিস কি? সকালে যে খাবার খেলাম ওটা? এইটার হিসাব বাদ দিয়ে এখন গোসল করে আয়, আমি তোর জন্য খাবারের ব্যবস্থা করছি।
ঠিক আছে গোসলে যাচ্ছি, তবে লাঞ্চটা পরে করব, এত তাড়াতাড়ি খাবার খাবো না। তোর যখন ইচ্ছা তুই তখন খেয়ে নিস, সমস্যা নাই, যা এখন গিয়ে গোসল করে আয়। আমি আর কোনো কথা না বাড়িয়ে রুমের দিকে পা বাড়ালাম, নিজের ব্যাগ থেকে জামাকাপড় বের করে নিয়ে চলে গেলাম ওয়াশরুমে। তারপর গোসল করে বের হয়ে দেখি হৃদিতাকে আমার রুমের ভেতর বসে আছে। হৃদিতাকে এখানে দেখে অনেক অবাক প্লাস হালকা হালকা লজ্জা লাগছে, কারণ আমার শরীরে কোনো প্রকার টি শার্ট নেই, একটা ফুল প্যান্ট পরে আছি। টি শার্ট নিজে ইচ্ছে করে নিয়ে যায়নি, কিন্তু এমন সময় যে হৃদিতা আমার রুমে আসবে সেটা কে জানতো। হৃদিতা আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু সে কি কাজে আমার রুমে এসেছে সেটা জানি না, তাই বললাম, আপনি আমার রুমে কিসের জন্য এসেছেন? আমি এমনি আপনার সাথে কথা বলতে এসেছি হৃদিতা। আপনাকে আমার রুমে ঢুকার অনুমতি কে দিয়েছে? বেরিয়ে যান ও এরপর থেকে কখনো আমার রুমে আসবেন না। এটা যে আপনার রুমে সেটা কি কোথাও লেখা আছে? সেটা লেখা থাকবে কেন? এখানে যাকে জিজ্ঞেস করবেন সেই বলবে এটা আমার রুম। অন্যর রুম দখল করে নিজের রুমে বলে চালিয়ে দিচ্ছেন, বাহ বাহ। সেটা একান্ত আমার বিষয়, এবং আপনাকে তো এই রুম থেকে বের হয়ে যেতে বললাম, যাচ্ছেন না কেন? বারবার বলতে হবে না, আমি চলে যাচ্ছি। বলে হৃদিতা রুম থেকে চলে গেল। আমি গিয়ে দরজা লাগিয়ে দিয়ে একটা শ্বাস ফেললাম। আজব একটা মেয়ে না বলে কিভাবে অচেনা একজনের রুমে ঢুকে পড়েছে। হৃদিতা চলে যাওয়ার পর ব্যাগ থেকে একটা টি শার্ট বের করে পরে নিয়ে রুমের বাইরে এলাম। একটা চেয়ারে বসেছিলাম, এমন সময় মামি এসে বলল, এখানে না বসে টেবিলে যা, তোর জন্য খাবার নিয়ে আসছি। তুমি খাবার নিয়ে আসো, আমি একটু পর যাচ্ছি। হুম। মামি চলে যাওয়ার কিছুক্ষণ পর আমি খাবার টেবিলে গেলাম, তারপর মামি আমাকে খাবার দিল। সেগুলো খাচ্ছিলাম, এমন সময় হৃদিতা খাবার টেবিলের কাছে এলো। মামি হৃদিতাকে দেখে বলল, তোর কি কোনো কাজ আছে? হৃদিতা মাথা নাড়িয়ে না জানালো, তখন মামি বলল, তাহলে তুই এখানে বসে থাক, সাজ্জাদের এখন কি লাগবে সেটা একটু এগিয়ে দিস, আমার রান্না ঘরে কিছু কাজ আছে সেগুলো করে আসছি। ঠিক আছে হৃদিতা। তুমি ওনাকে বলছো কেন? আমি একা সব সামলে নিব, ওনাকে লাগবে না। আমি তুই বেশি কথা বলিস না, আমি যেটা বলছি সেটাই হবে মামি। বলে ওখান থেকে চলে গেল। তখন হৃদিতা এসে আমার পাশের চেয়ারে বসে বলল, আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করতে পারি? আমি কিছুটা বিরক্তকর ভাব নিয়ে বললাম, হ্যাঁ বলুন, কি বলবেন? আপনি কোন ইয়ারে পড়াশোনা করেন? এইবার অনার্স শেষ করলাম। কি বলেন? আমিও অনার্স শেষ করলাম কয়েকদিন আগে। হৃদিতার কথার উড়ে আমি কিছু বললাম না, চুপচাপ খাবার খেতে লাগলাম। তখন হৃদিতা আবার বলল, আচ্ছা আমরা কি তুমি করে কথা বলতে পারি না? আপনি করে কথা বলছি, এতে সমস্যা হচ্ছে নাকি? হ্যাঁ, আমার কাছে এটা যেন কেমন লাগছে, দুজনে সেম বয়সের, সেখানে তো তুমি বলাটা ভালো, তাই না? আমি অচেনা কারো সাথে সহজে তুমি করে কথা বলি না, তাই হৃদিতার খেয়েও সেটা ব্যতিক্রম করব না, তাই বললাম, দুঃখিত, সেটা পারবো না, আমি এত সহজে কাউকে তুমি করে বলি না। হৃদিতার মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে আমার কাছে থেকে এমন হুড় আশা করেনি, খানিকটা অবাক হয়ে আছে। একটু পর স্বাভাবিক নম্র কণ্ঠে বলল, কেন বলেন না, সেটা কি একটু বলবেন? এবং সবার অন্য সবাইকে বোধহয় তুমি করে বলেন না, কিন্তু আমাকে বললে সমস্যা কোথায়? সমস্যা কোথায় সেটা আমি জানি না, তবে আপনি চাইলে আমাকে তুমি করে বলতে পারেন, কিন্তু আমি আপনাকে আপনি করে বলবো। এমন কথা শুনে হৃদিতা একটু খুশি হলো, তারপর বলল, ঠিক আছে, আমি তুমি করে বলবো। এখন আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। প্রশ্নটা হলো, কি করলে তুমি আমাকে আপনি করে বলবে না তুমি করে বলবে? হৃদিতার এমন প্রশ্নে আমি কি করব কিছু ভেবে পেলাম না, ওর প্রশ্নের উত্তর আমার জানা নেই। আমার এমন চিন্তিত মুখ দেখে হৃদিতা আবার বলল,
না জানলে বলে এত সময় নিয়ে লাভ নেই। বুঝেই যখন গেছো তাহলে কিছু বলবো না। বিকেলে বাসায় বের হবে না? কেন? তোমাকে নিয়ে ঘুরতে যাব, তাই এখন রুমে গিয়ে রেস্ট নাও, বিকেলে তোমাকে ডেকে নিয়ে যাব। বলে রিদিতা টেবিলের কাছে থেকে রান্না ঘরে চলে গেল। আমি রুমের দিকে যাচ্ছি এবং রিদিতার কথা ভাবছি, বুঝলাম না মেয়েটা আমাকে এত ফ্রি মাইন্ডে নিচ্ছে কেন। আবার বলছে বিকেলে আমাকে নিয়ে ঘুরতে যাবে, কিন্তু ওর সাথে ঘুরতে যাওয়ার কোনো ইচ্ছা আমার নেই। তাই রিদিতা আসার আগেই আমাকে এখান থেকে বেরিয়ে পড়তে হবে, এইসব ভাবতে ভাবতে রুমে চলে এলাম। দরজা লাগিয়ে দিয়ে বিছানায় শুয়ে শুয়ে মোবাইল টিপতে লাগলাম। চোখে ঘুম ঘুম ভাব আসছে, একসময় মোবাইল অফ করে ঘুমিয়ে গেলাম। বিকেলে ঘুম থেকে ওঠে মোবাইল হাতে নিতে দেখলাম আম্মুর নাম্বার থেকে কয়েকবার কল এসেছে, ফোন সাইলেন্স করে রেখেছিলাম যার জন্য বুঝতে পারিনি যে আম্মু কল করেছে। আমি কলটা ব্যাক করলাম, তারপর কিছুক্ষণ কথা বলে ওয়াশরুমে গেলাম। ফ্রেশ হয়ে পিয়াসকে নিয়ে ঘুরতে বের হলাম। রাতে বাসার ছাদের এক প্রান্ত থেকে অপর প্রান্তে হাঁটাহাঁটি করছিলাম এবং গান শুনছিলাম, এমন সময় পাশের বাসা থেকে কেউ একজন আমার নাম ধরে ডাকল। ছাদের দিকে তাকিয়ে দেখি রিদিতা দাঁড়িয়ে আছে, এতে আমি কিছু বললাম না। তখন রিদিতা আমাকে বলল, আমার কাছে আসো, তোমার সাথে কিছু জরুরি কথা আছে। রিদিতা। আমি বুঝতে পারলাম না কি এমন কথা বলবে যেটা শোনার জন্য ওর কাছে যেতে হবে। কি এমন কথা বলবে যেটা শোনার জন্য আপনার কাছে যাব আমি? তুমি আগে আসো আমার কাছে, তারপর বলছি। আমি রিদিতার ছাদের কাছে হেঁটে হেঁটে গেলাম, ওর পাশে গিয়ে দাঁড়াতেই বলল, এত রাতে ছাদে কি করছো? দেখতে পারছেন না কি করছি? এখন আর থাকতে হবে না, নিচে চলে যাও। কেন, এখানে থাকলে আপনার সমস্যা কি? তোমাকে যেতে বলছি, তুমি চলে যাও। বলে রিদিতা ছাদ থেকে নেমে গেল, সাথে আমাকেও নিজের রুমে চলে যেতে বলল, কিন্তু আমি ওর কথায় তেমন গুরুত্ব না দিয়ে নিজের মতো করে ছাদে থাকতে লাগলাম। মনে মনে ঠিক করলাম কালকে চলে যাব, এখানে থাকতে ভালো লাগছে না, কেমন যেন একা একা লাগছে। তখনই মামা ছাদের উপর এলো এবং বলল, এত রাতে এখানে কি করছিস, নিচে চল মামা। যাচ্ছি, তোমাকে একটা কথা বলার ছিল। আমি। কি কথা বলবি বল। আমি কালকে চলে যাব, এখানে থাকতে ভালো লাগছে না। আমার এমন কথা শুনে বোধহয় মামা অবাক হয়ে গেলেন, তাই আমাকে বললেন, চলে যাবি মানে? এত বছর পর এখানে এসেছিস, কয়েকদিন থাক, তারপর না হয় চলে যাস। না মামা, আমি কালকে চলে যাব, এখানে থাকতে আর ভালো লাগছে না। তোর যেহেতু ভালো লাগছে না তাহলে চলে যা, সমস্যা নাই। কখন যাবি? কালকে দুপুরে ট্রেনে রওনা দিব। ঠিক আছে, এখন নিচে চল। হুম। মামার সাথে নিচে এসে একসাথে ডিনার করে নিজের রুমে গিয়ে শুয়ে পড়লাম। বিছানায় শুয়ে থাকা অবস্থায় আম্মুকে কল করে বলে দিলাম কালকে বাসায় আসবো। আম্মু অনেকবার জানতে চেয়েছে কেন আসবো। আমি বলে দিয়েছি এখানে ভালো লাগছে না, তাই চলে আসবো। তারপর সে কিছু বলিনি, তারপর কিছুক্ষণ মোবাইল চালিয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে ঘুম ভাঙল মামির ডাকে। ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম, তারপর নাস্তা করার জন্য খাবার টেবিলে চলে এলাম। খাবার টেবিলে বসে নাস্তা করছিলাম, এমন সময় মামি বললেন, তুই নাকি আজকে চলে যাবি? হ্যাঁ, দুপুরের ট্রেনে চলে যাব। এত তাড়াতাড়ি যাবি কেন, আরো কয়েকদিন থেকে যা এসেছিস মায়, একদিন হয়েছে। আরো কয়েকদিন থাকতে চেয়েছিলাম, কিন্তু আমার এখানে থাকতে কেন যে ভালো লাগছে না সেটা বলতে পারছি না, যার জন্য ঠিক করেছি চলে যাব। চলে যাওয়ার কথা যেহেতু ঠিক করেছিস তাহলে তো আটকে রাখতে পারবো না, তবে মাঝে মাঝে বেড়াতে আসবি। সময় হলে চলে আসবো। মামি অন্য কোনো কথা বললেন না। এদিকে আমি নাস্তা খাওয়া শেষ করে নিজের রুমে গিয়ে শুয়ে পড়লাম। দুপুরের দিকে খাবার খেয়ে পিয়াসকে নিয়ে স্টেশনের দিকে রওনা দিলাম।
ট্রেনের টিকিট অনলাইনে কেটে রেখেছিলাম যার জন্য স্টেশনে এসে কাটতে হয়নি। রেল স্টেশনে বসে ট্রেনের জন্য অপেক্ষা করছি, আমার সঙ্গে পিয়াস এসেছে, দুজনে একটা বেঞ্চে বসে মোবাইল চালাচ্ছি, এমন সময় পিয়াস বলল, তুই হঠাৎ করে চলে যাচ্ছিস কেন? এখানে থাকতে ভালো লাগছে না তাই? কোনো সমস্যা হয়েছে নাকি যার জন্য চলে যাচ্ছিস? আরে না, সেই সব কিছুই হয়নি, একা থাকতে ভালো লাগছে না যার জন্য চলে যাচ্ছি। তুই এখানে একা কোথায়, আমি তো আছি। তবুও আমার একা একা লাগছে। এটা শুনে পিয়াস কিছু বলল না, চুপচাপ থেকে ওর মতো করে ফোন চালাতে লাগলো। আমি নিজেও ফোন চালাতে লাগলাম। প্রায় 15 মিনিট পর ট্রেনের হর্নের শব্দ পাওয়া গেল, মানে ট্রেন চলে এসেছে। ট্রেনের শব্দ শুনে পিয়াস বলল, ওঠ, ট্রেন এসে পড়েছে। আমি পিয়াসের কথার কোনো গুরুত্ব না দিয়ে দাঁড়িয়ে গেলাম। ট্রেন স্টেশনে এসে থামার পর ট্রেনে ওঠে নিজের সিট খুঁজে বসে পড়লাম। তারপর জানালা দিয়ে পিয়াসকে আমাদের বাসায় যেতে বললাম। পিয়াস মুখে কিছু না বলে মাথা দিয়ে হ্যাঁ জানালো। ট্রেন ছেড়ে দেওয়ার আগ পর্যন্ত পিয়াস দাঁড়িয়ে ছিল, আমি ওর সাথে জানালা দিয়ে কথা বললাম। একটু পর ট্রেন ছেড়ে দিল, তখন আমি পিয়াসকে বিদায় দিয়ে নিজের সিটে বসে পড়লাম। ঘড়ির দিকে তাকালাম, দেখলাম 3:30 বাজে। বাসায় যেতে যেতে সন্ধ্যা হবে। ট্রেনের জানালা দিয়ে বাইরের প্রকৃতি দেখছিলাম। গন্তব্যর আগের স্টেশনে যেতে প্রচণ্ড মুষলধারে বৃষ্টি শুরু হলো। ট্রেনের জানালা দিয়ে পানি আসার কারণে বন্ধ করে দিতে হলো। আমি পরের স্টেশনে নেমে যাব, তাই ব্যাগটা নিয়ে সিট থেকে উঠে এলাম। 3 মিনিট পর গন্তব্যস্থানে এসে গেলাম, তাই ট্রেন থেকে নেমে স্টেশনে দাঁড়িয়ে থাকলাম। কারণ বাইরে প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হচ্ছে, যার ফলে সকল প্রকার রিক্সা, গাড়ি বন্ধ। স্টেশনে এসে সনের কোণে ফাঁকা একটা জায়গায় দাঁড়িয়ে আছি। পাশে একটা পুকুর আছে, সেখানে মাছ চাষ করা হয়। চারিদিকে সন্ধ্যা নেমে আসছে। পাশের পুকুর থেকে কয়েকটা ব্যাঙ ডাকছে। এমন সময় আম্মুর কলটা রিসিভ করতে আম্মু বলল, কোথায় আছিস? স্টেশনে বসে আছি, বাইরে প্রচণ্ড বৃষ্টি, যার জন্য বাসার যেতে পারছি না। এখন বৃষ্টি আগের মতো নেই, তুই বরং একটা রিকশা নিয়ে চলে আয়। ঠিক আছে, আসছি। কলটা কেটে দিয়ে ব্যাগটা নিয়ে স্টেশন থেকে বের হলাম। অনেকগুলো রিকশা থাকার ফলে একটাতে ওঠে বাসার উদ্দেশ্য রওনা দিলাম। একটু পর বাসার সামনে চলে এলাম, তাই রিকশা থেকে নেমে বাসার ভেতরে চলে গেলাম। আমাদের বাসা 2য় তলা, নিচ তলায় আমরা ও 2য় তলা ভাড়া দেওয়া। দরজার কাছে এসে কলিং বেল বাজাতেই আম্মু দরজা খুলে দিল। আমি ভেতরে ঢুকে নিজের রুমে চলে এলাম। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হচ্ছিলাম, এমন সময় আম্মু ডিনার করার জন্য ডাকলো। তারপর ডিনার করে এসে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 8টা বাজে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আবার, যার জন্য বাইরে যেতে পারলাম না, তাই খাটে শুয়ে পড়লাম। শুয়ে থাকতে থাকতে কখন ঘুমিয়ে গেছি বলতে পারবো না। যখন ঘুম ভাঙল তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 10টা বাজে। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম সকাল হয়ে গেছে, তবে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। ড্রয়িং রুম থেকে কয়েকজন মানুষের কথা শুনতে পাচ্ছি। কে কথা বলছে সেটা দেখতে ড্রয়িং রুমের দিকে গেলাম। দেখলাম আমাদের 2য় তলার যারা ভাড়া থাকে ওনারা, এবং ওনাদের সাথে আরও দুজন আছে, তাদেরকে চিনতে পারলাম না। আমাকে ড্রয়িং রুমের দিকে আসতে দেখে আম্মু আমার কাছে এসে বলল, একটা খুশির খবর আছে। কি খুশির খবর সেটা একটু বলো। আমি তোর বিয়ে ঠিক করেছি। আম্মুর মুখে এমন কথা শুনে আমার মাথা কাজ করা বন্ধ করে দিল। সকাল সকাল কি বলছে এইসব? তোমার মাথা ঠিক আছে তো? কি সব আবোলতালো কথা বলছো? ঠিক কথাই বলছি। তুমি আমাকে না বলে কার সাথে বিয়ে ঠিক করলে? মেয়েটাকে তুই চিনিস? এই যে তোর আন্টির মামাতো ভাইয়ের মেয়ে। ওনার ভাইয়ের মেয়েকে আমি কিভাবে চিনব? তুই ছাদে চলে যা, দেখতে পারবি ও এখন ছাদে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, আমি দেখে আসছি। তুই দেখে আয়, আমরা তোদের বিয়ের দিন ঠিক করছি।
আম্মুর কথার উড় না দিয়ে ছাদের দিকে যেতে লাগলাম। যেহেতু এখন বৃষ্টি হচ্ছে তাহলে নিশ্চয় ছাদের ছাউনির নিচে দাঁড়িয়ে আছে। ছাদে গিয়ে সরাসরি ছাউনির নিচে গেলাম। ছাউনির শেষ মাথায় একজন মেয়ে দাঁড়িয়ে আছে। আমি মেয়েটাকে পেছনে থেকে ডাকলাম, মেয়েটা আমার দিকে ফিরে তাকালো। মেয়েটাকে দেখে চমকে উঠলাম, কারণ মেয়েটা অন্য কেউ না, সেটা হলো হৃদিতা। তার মানে ওর সাথে আমার। এইসব ভাবছিলাম এমন সময় হৃদিতা বলে উঠল, এত ভেবে সময় নষ্ট করার দরকার নেই, তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। ওর এমন কথা শুনে আমি কি বলবো কিছু ভেবে পেলাম না। ওর সাথে বিয়ে ঠিক হয়েছে এটা শুনে কেন যেন ভালো লাগছে। আমি কিছু না বলে শুধু মুচকি মুচকি হাসছি। তখন হৃদিতা আমায় বলল, কি আমাকে বিয়ে করবে না? সবাই যখন রাজি তাহলে আমি রাজি না হয়ে কি থাকতে পারবো? কথাটা বলে দুজনে মুচকি হাসতে লাগলাম। হঠাৎ করে মুষলধারে বৃষ্টি শুরু হলো। তখন হৃদিতা বলল, আমাদের গল্পটা তাহলে মুষলধারের বৃষ্টি দিয়ে শুরু হলো, কি বলো? হুম। সারা জীবন তোমার পাশে থাকতে চাই। তোমার থাকতে চাইলে থাকতে পারো, সমস্যা কি? তোমাকে না করেছে কে? কেউ না, এমনি বললাম। এমন সময় আম্মু ছাদের উপর এসে বলল, আগামী শুক্রবার তোদের বিয়ে। এটা শুনে আমি কিছু বললাম না। তখন হৃদিতা বলল, ভালো হয়েছে। শুক্রবার আসতে এখনো 5 দিন বাকি আছে। তো আমার কোন চাপ নেই। এই 5 দিনে হৃদিতা সবসময় আমার খোঁজখবর নিয়েছে, সহজ কথায় আমার মন জয় করে নিয়েছে। শুক্রবার সন্ধ্যায় আমাদের দুজনের বিয়েটা হয়ে গেল। শুরু করলাম নতুন জীবনের পথচলা। সমাপ্ত।